আচ্ছা, আমরা আজকে পড়ব হচ্ছে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ের নাম কি? রাসায়নিক পরিবর্তন। তো এই অধ্যায়ে আমরা গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে কোন পদ্ধতি ব্যবহার করে শিল্পক্ষেত্রে অল্প খরচে বেশি উৎপাদ তৈরি করা যায়। তারপরে তারপরে হচ্ছে তোমার কোন পদ্ধতি ব্যবহার করে তোমার হচ্ছে পরিবেশ বান্ধব জিনিস তৈরি করা যায়। এই জিনিসগুলো আমরা এই রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে জানবো। ঠিক আছে, তো প্রথমে আছি আমরা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি জিনিসটা কি? গ্রিন কেমিস্ট্রি হচ্ছে এক ধরনের পদ্ধতি যেখানে আমরা যে পদ্ধতি ব্যবহার করে পরিবেশের ক্ষতি কম হবে, মানে এমন পদ্ধতিতে রাসায়নিক দ্রব্য তৈরি করব যেখানে পরিবেশের ক্ষতি কম হবে, তাকে বলা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। ঠিক আছে, যেমন শিল্প কারখানায় জ্বালানি হিসেবে আমরা কি প্রাকৃতিক গ্যাস মিথেন ও কয়লা পুড়িয়ে থাকি। ঠিক আছে, তাহলে এখন গ্রিন কেমিস্ট্রির আলোচনা হচ্ছে এটাই যে যে আমরা মিথেন পোড়াবো নাকি কয়লা পোড়াবো, কোথায় আমার পরিবেশের ক্ষতি কম হবে, এটাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রির মেন আলোচনা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখো, মিথেন পোড়ালে কি হয়, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হয়। আর আমরা যদি কয়লা পোড়াই তাহলে কয়লার মধ্যে কার্বন থাকে আর সালফার থাকে, এটা পুড়ে কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রিনহাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায় এবং অম্লধর্মী সালফার ডাই অক্সাইড গ্যাস অ্যাসিড বৃষ্টি করে। ঠিক আছে, তাহলে আমরা যদি কার্বন পোড়াই তাহলে এই দুটো জিনিস তৈরি হচ্ছে, আর যদি সালফার পোড়াই তাহলে শুধু একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে আর সালফার ডাই অক্সাইড তৈরি হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা মিথেন পোড়াই মিথেন আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের পরিবেশের ক্ষতিটা কম হবে। ঠিক আছে, তাহলে গ্রিন কেমিস্ট্রি কাকে বলে? পৃথিবীব্যাপী রাসায়নিকবিদরা শিল্পক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপাদন যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নতর পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করেছেন। ঠিক আছে, তাই এই যে নতুন ও পরিবেশবান্ধব পদ্ধতি যে উৎপাদন করেছে একে বলা হয় গ্রিন কেমিস্ট্রি। ঠিক আছে, গ্রিন কেমিস্ট্রির টোটাল 12টি নীতি আছে। এর মধ্যে কি কি আছে দেখো, বর্জ্য পদার্থ রোধ করো, মানে যাতে বর্জ্য পদার্থ কম তৈরি হয় এটা আমাদের এনশিওর করতে হবে। তারপর হচ্ছে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। ঠিক আছে, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। এই সর্বোচ্চ অ্যাটম ইকোনমি কি? সর্বোচ্চ অ্যাটম ইকোনমি হচ্ছে এটা একটা হিসাব যে মনে করো আমি ক দ্রব্য ব্যবহার করে আমি পাইলাম হচ্ছে খ আর হচ্ছে গ, এই দুটো জিনিস আমি তৈরি করলাম। এখানে অ্যাটম ইকোনমি হচ্ছে কিন্তু আমার মেন দ্রব্য হচ্ছে ক। তাহলে অ্যাটম ইকোনমি হচ্ছে কাঙ্ক্ষিত দ্রব্য তার মোট মোল সংখ্যা গুণন তার সংকেত ভর গুণন 100। কাঙ্ক্ষিত হচ্ছে আমার খ, ডিভাইড বাই সব, ডিভাইড বাই খ প্লাস গ তার মোট মোল সংখ্যা ঠিক আছে, তার মানে খ ডিভাইড বাই খ প্লাস গ, ঠিক আছে, এই গুণন 100। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তারপরে কি করতে হবে দেখো, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার করতে হবে। এখন ন্যূনতম ঝুঁকির পদ্ধতি তার মানে দুইটা জিনিস তৈরিতে যেটাতে ঝুঁকি কম আমরা সেটা ব্যবহার করব। যেমন যেমন দেখো আমাদের আমরা প্রচলিত পদ্ধতিতে অ্যালকাইল অ্যালকোহল উৎপাদন করা হয়। তাহলে অ্যালকাইল অ্যালকোহল আমরা তৈরি করব, অ্যালকাইল অ্যালকোহল তৈরি করব। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা প্রচলিত পদ্ধতি একটা গ্রিনার পদ্ধতি। তাহলে আমাদের অ্যালকাইল অ্যালকোহল এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল অ্যালকোহল। ঠিক আছে, এটার নাম কি? ইথেন ইথেন ইথেন। এটা হচ্ছে ইথিন অ্যালকোহল। ঠিক আছে, ইথিনাইন অ্যালকোহল। তো এটা তৈরি করার জন্য আমরা এটাও ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা প্রোপিনের ক্লোরিনেশন করে অ্যালকাইল ক্লোরাইড করে পরে উৎপন্ন যৌগের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করে অ্যালকাইল অ্যালকোহল উৎপাদন করা যায়। এবং গ্রিনার পদ্ধতি রূপে কি এখানে কিভাবে তৈরি করা যায়? এই পদ্ধতিতে প্রথমে প্রোপিন ও ইথানোয়িক অ্যাসিড ও অক্সিজেন এর বিক্রিয়ায় অ্যালকাইল ইথানয়েড তৈরি করা যায়।
ঠিক আছে? তাহলে আমি এই অ্যালকাইল ইথানাইড তৈরি করব, এটার দুটো পদ্ধতি আছে। একটা আমি কি প্রোপেন দিব, প্রথম প্রোপেনের সঙ্গে ক্লোরিন যোগ করব, যোগ করে একটা ক্লোরিন যোগ করলাম, তারপর সেটার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে আমি এটা তৈরি করলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রোপেন হাইড্রোক্সাইড তৈরি করলাম। ওকে, আর প্রোপেনাইল অ্যালকোহল তৈরি করলাম, প্রোপেনাইল অ্যালকোহল। তো এই প্রোপেনাইল অ্যালকোহল উপরে একটা পদ্ধতি, আর গ্রিনের পদ্ধতি কি, প্রথমে প্রোপেন নিব, তার সঙ্গে কি দিব, ইথানোয়িক অ্যাসিড দিব আর অক্সিজেন দিব, দিয়ে আমি এই যৌগ তৈরি করব। এই যৌগটার সঙ্গে আমি পানি যোগ করে ওই আমার প্রোপেনাইল অ্যালকোহল তৈরি করব। তো এই হচ্ছে দুই ধরনের পদ্ধতি। তাহলে তাহলে আমার কোন পদ্ধতিটা ভালো, ভালো হচ্ছে নিজের পদ্ধতিটা। ওকে, তারপর কি, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। তাহলে কেমিক্যাল পরিকল্পনা নিরাপদ রাখতে হবে, তারপর নিরাপদ দ্রাবক ব্যবহার করতে হবে, বিক্রিয়ার শক্তি ক্ষমতা পরিকল্পনা করতে হবে, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করতে হবে, যে কাঁচামালগুলো কখনো ফুরায় না সেটা নবায়নযোগ্য, ন্যূনতম উপজাতক ইউজ করতে হবে, তারপর প্রভাবন প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, মানে সেই যন্ত্রগুলোটা, মানে যেগুলো উৎপাদক তৈরি হলো সেগুলো যাতে আবার ডিসপোজ করা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্রিন কেমিস্ট্রির সহায়ক তিনটি নীতি, এগুলা হলো এই 10টি নীতি হচ্ছে, এই 12টি নীতি হচ্ছে গ্রিন কেমিস্ট্রির নীতি। আর এর সহায়ক আবার তিনটি নীতি আছে, একটা হচ্ছে বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোচ্চ অ্যাটম ইকোনমিক আর ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। এগুলা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির সহায়ক নীতি। ঠিক আছে, তাহলে তাহলে দেখো, আমি মনে করবো তৈরি করবো কি, ম্যালিক অ্যানহাইড্রাইড। ম্যালিক অ্যানহাইড্রাইড, এখন ম্যালিক অ্যানহাইড্রাইড দুটা পদ্ধতিতে তৈরি করা যায়, আমি কোন পদ্ধতি ইউজ করব? আমি বেনজিন ইউজ করেও ম্যালিক অ্যানহাইড্রাইড তৈরি করতে পারি, আমি বিউটেন ইউজ করেও ম্যালিক অ্যানহাইড্রাইড তৈরি করতে পারি, কিন্তু আমি যদি বেনজিন ইউজ করি তাহলে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং এটা পরিবেশের ক্ষতি করতেছে, কিন্তু বিউটেন ইউজ করে কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয়নি, তার মানে আমি এই পদ্ধতিটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এই উপরের পদ্ধতিতে আমাদের অ্যাটম ইকোনমি কত? তাহলে অ্যাটম ইকোনমি বলতে আমি কি বলছি, আমার যে দ্রব্যটা আমি উৎপাদন করতে চাই, আমার যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যর যৌগ হচ্ছে আমার কোনটা, ম্যালিক অ্যানহাইড্রাইড। ম্যালিক অ্যানহাইড্রাইড যত মোল আছে গুণন 100, এটা থাকবে উপরে। ঠিক আছে, ডিভাইড বাই নিচে উৎপাদের যতগুলো আছে সবগুলো। ঠিক আছে, তাহলে উৎপাদের মধ্যে ম্যালিক অ্যানহাইড্রাইড 2 মোল আছে, 4 মোল পানি আছে, 4 মোল কার্বন ডাই অক্সাইড, সবগুলো। তাহলে বুঝতে পারলো যে তোমার অ্যাটম ইকোনমিটা কি, যেটা আমার কাঙ্ক্ষিত জিনিস সেটা থাকবে উপরে গুণন 100 ডিভাইড বাই নিচের পুরা উৎপাদ, উৎপাদের যতগুলো দ্রব্য তৈরি হবে সবগুলো থাকবে নিচে। ঠিক আছে, এটা দিয়ে আমি প্রথম পদ্ধতির পেলাম অ্যাটম ইকোনমি কত পেলাম, 44। আর দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে আমি অ্যাটম ইকোনমি কত পেলাম, 57। মনে রাখবা, অ্যাটম ইকোনমি যেটার বেশি সেটা পরিবেশের জন্য ভালো। ঠিক আছে, এই। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, আচ্ছা, তারপরে আসো হচ্ছে স্মগ। স্মগ কি জিনিস? স্মগ হচ্ছে আমাদের ফগ আর স্মগ প্লাস ফগ, এই দুটোকে বলা হচ্ছে স্মগ। ঠিক আছে, তাহলে এই স্মগের বেলায় কি হয়, বাতাসে স্মগ, মানে কোনো বাতাসে যদি ধোঁয়ার সঙ্গে ফগ মিশে থাকে তাকে বলা হয় স্মগ, এবং এই স্মগের পিএইচ হয়ে থাকে 2। ঠিক আছে, এবং এতে সালফার ডাই অক্সাইড গ্যাস থাকে, তাহলে স্মগের পিএইচ হয় 2 এবং এতে সালফার ডাই অক্সাইড গ্যাস থাকে। ওকে, তো এটা পরিবেশের জন্য স্মোক খুবই দূষিত, এবং কি এটা ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া তৈরি করতে পারে এই স্মোক। ঠিক আছে, তাহলে এই স্মোক পদার্থ দূর করার জন্য আমাদের কি কি করতে পারি, আমরা অনুদ্রায়ী জৈব দ্রাবক ব্যবহার করতে পারি, অর্জলীয় আয়নিক দ্রাবক ব্যবহার করতে পারি, আর হচ্ছে কি জৈব দ্রাবকবিহীন উৎপাদন পদ্ধতি, আর পানি ব্যবহার ভিত্তিক পদ্ধতি প্রয়োগ করে রাসায়নিক দ্রব্য যথেষ্ট আছেন। ঠিক আছে, আচ্ছা, আর দেখো এই যে সিএসএফ আর এইচসিএফ, সিএসএফ এর জীবনকাল কত, ক্লোরোফ্লোরোকার্বনের জীবনকাল কিন্তু 100 বছর, আর এইচসিএফ এর জীবনকাল হচ্ছে 2 বছর। তাহলে আমাদের ক্লোরোফ্লোরোকার্বন যেখানে তৈরি হয় সেটা ইউজ করবো না, আমরা কিন্তু এই সিএফসি যেখানে তৈরি হয় সেটা তৈরি, ঠিক আছে, সিএফসি যেখানে তৈরি হয় সেটা আমরা ইউজ করবো না, যেখানে এইচসিএফসি তৈরি হয় সেটা ইউজ করবো। ওকে, আচ্ছা, তো এখন আসো বিভিন্ন ধরনের বিক্রিয়া।
আমাদের বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে, যেমন হচ্ছে কি একমুখী বিক্রিয়া আছে আর উভমুখী বিক্রিয়া আছে। একমুখী বিক্রিয়া কোনটা? যে বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার পর আর উৎপাদ থেকে বিক্রিয়কে যায় না তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। যেমন হচ্ছে কি দেখো, পটাশিয়াম ক্লোরেট, এটাকে যদি আমি তাপ দিই, পটাশিয়াম ক্লোরেট আর অক্সিজেন তৈরি হয়েছে, এটা কিন্তু আর কখনো উপরের দিকে ব্যাক যাবে না, এটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। ঠিক আছে। তারপর দেখো কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, এটা একটা একমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়া কোনটা? যে বিক্রিয়াটা আমাদের দুই দিকেই যাওয়া আসা করে তাকে বলা হচ্ছে উভমুখী বিক্রিয়া। ঠিক আছে। যেমন হাইড্রোজেন আর আয়োডিন কি তৈরি করছে? হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে, হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করছে 400°C তাপমাত্রা লাগছে। এখন এই হাইড্রোজেন আয়োডাইড এটাকে যদি আমি আবার ওইভাবে রেখে দিই তাহলে এটা আবার এদিকে চলে যাবে। মানে উভমুখী বিক্রিয়াটা হচ্ছে তোমার কখনো স্থির থাকে না, উভমুখী বিক্রিয়াটা সবসময় সাম্যাবস্থার দিকে যাইতে চায়। উভমুখী বিক্রিয়া কিন্তু কখনোই তোমার বিকিরক থেকে উৎপাদের দিকে যাবে এরকম বিষয়টা না। উভমুখী বিক্রিয়ার বিষয়টা হচ্ছে যেদিকে বেশি এটা ওই বেশি থেকে কমের দিকে যাইতে চাবে। ঠিক আছে। যদি মনে করো বিক্রিয়ক বিক্রিয়ক বেশি তাহলে সে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে চলে যাবে। তারপরে উৎপাদ আর বিক্রিয়ক যতক্ষণ না পর্যন্ত সমান হয়েছে এই ততক্ষণ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সমান হবে তখন আর এই বিক্রিয়াটা চলবে না। ঠিক আছে। এখন আসো উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, তাই না? তাহলে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, তাহলে উভমুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়, আমরা যে কোনো দিক থেকে উভমুখী বিক্রিয়া শুরু করতে পারি। তারপরে উভমুখী বিক্রিয়া কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না, উভমুখী বিক্রিয়া সবসময় চলতে থাকে। ওকে। উভমুখী বিক্রিয়াগুলো সাম্যাবস্থায় আসার প্রবণতা থাকে, উভমুখী বিক্রিয়াগুলোর মেন প্রবণতা হচ্ছে সে মাঝে সাম্যাবস্থায় আসবে। উভমুখী বিক্রিয়াকে সমীকরণ আকারে লিখলে আমরা সমান অথবা দ্বিমুখী তীর চিহ্ন দিয়ে লিখতে পারি। এবং উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের যদি সমান হয় তখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় আসে। ঠিক আছে। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয় তখন এটা সাম্যাবস্থানে আসে। আচ্ছা, তাহলে তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী, কিন্তু প্রকৃতপক্ষে একমুখী কোনো বিক্রিয়া হয় না। ঠিক আছে। তাত্ত্বিকভাবে আমাদের সব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী, একমুখী বিক্রিয়া খাতা কলমে হয় না, কিন্তু বাস্তবে একমুখী অনেক বিক্রিয়া আছে। ঠিক আছে। তাহলে কিছু পদ্ধতির মাধ্যমে আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। ঠিক আছে। এখন সেই পদ্ধতিগুলো আমরা জানবো যে একটা উভমুখী বিক্রিয়া আমরা কি কি চেঞ্জ করার মাধ্যমে সেটাকে আমরা একমুখী করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে একটা উভমুখী বিক্রিয়া মনে করো একটা বদ্ধ পাত্রে হচ্ছিল, তাহলে আমরা পাত্রটা যদি খুলে রাখি তাহলে উভমুখী বিক্রিয়াটা আমার একমুখী হয়ে যাবে। যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটা বদ্ধ পাত্রের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। যেহেতু পাত্রটা বন্ধ তাহলে সেহেতু কার্বন ডাই অক্সাইডটা লস হচ্ছে না, ক্যালসিয়াম অক্সাইডটা লস হচ্ছে না, তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা আবার এর সঙ্গে বিক্রিয়া করে এটা তৈরি করতেছে। কিন্তু যদি আমি পাত্রটা খোলা রাখি তাহলে কি হবে, ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইডটা আমার বাতাসের মধ্যে ভেসে যাবে, উড়ে যাবে। উড়ে গেলে কি এটা কি আর বিক্রিয়া করতে পারবে? পারবে না। তাহলে এটা তখন একমুখী বিক্রিয়া হবে, দ্বিমুখী বিক্রিয়া আর হবে না। ঠিক আছে। তারপরে হচ্ছে বিক্রিয়াজাত অদক্ষেপ আলাদা করে, মানে যে অদক্ষেপটা পড়বে সেটা যদি আমরা আলাদা করে নিই। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে সিলভার নাইট্রেট বিক্রিয়া করে কি তৈরি করছে? সোডিয়াম নাইট্রেট আর সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইডে অদক্ষেপ তৈরি হয়েছে। তা আমি যদি অদক্ষেপ তৈরি হওয়ার সাথে সাথে এটাকে যদি আমি আলাদা করে নিই তাহলে এটা কি এর সঙ্গে বিক্রিয়া করবে? করবে না। তাহলে আর এটা তৈরি হবে না। এভাবে আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। এছাড়া কি রাসায়নিকভাবে উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে আলাদা করে। ঠিক আছে। তাহলে যে উৎপাদ যেটা আছে সেটাকে আমি বিক্রিয়া স্থল থেকে তুলে নেব। যেমন হচ্ছে ইথাইল অ্যাসিটেট, এটাকে পানির সঙ্গে যদি বিক্রিয়া করে কি হবে? ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড। তা আমরা যদি অ্যাসিটিক অ্যাসিডটা এটাকে বের করে নিই তাহলে কি এটার বিক্রিয়া করবে? করবে না। তাহলে তখন একমুখী বিক্রিয়া হবে। আচ্ছা, এখন আসো বিক্রিয়ার হার কি জিনিস। তাহলে হোয়াট ইজ বিক্রিয়ার হার? বিক্রিয়ার হার হচ্ছে, হার মানে কি, একক সময়ে কোনো একটা জিনিস ঘটার পরিমাণ। ঠিক আছে, এটাকে বলে বিক্রিয়ার হার।
তাহলে বিক্রিয়ার হার কি, কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা জিনিস কতটুকু বাড়তেছে বা কমতেছে তাকে বলা হয় বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার কি, প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু কমতেছে অথবা উৎপাদের ঘনমাত্রা কতটুকু বাড়তেছে, এটাকে বলা হয় বিক্রিয়ার হার। ঠিক আছে, মানে কি, এটা হচ্ছে আমার বিক্রিয়ক থেকে তো আমার উৎপাদ তৈরি হবে, তাই না? তাহলে যত বিক্রিয়া বাড়তে থাকবে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে, উৎপাদ তত তৈরি হতে থাকবে। তাহলে একক সময়ে আমার বিক্রিয়কের ঘনমাত্রা কত কমলো, উৎপাদের ঘনমাত্রা কত বাড়লো, এটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে ঘনমাত্রার, তাহলে বিক্রিয়ার হারের একক কি, বিক্রিয়ার হারের একক কি, বিক্রিয়ার হারের একক হচ্ছে তোমার ঘনমাত্রা, ঘনমাত্রা ডিভাইড বাই সময়, তাই না? ঘনমাত্রা ডিভাইড সময়, এটা তো বিক্রিয়ার হারের একক। তা ঘনমাত্রার একক কি, ঘনমাত্রার একক কি, মোল পার লিটার, মোল পার লিটার ডিভাইড বাই সময়, তাই না? তাহলে ঘনমাত্রার একক তাহলে কি, মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে এই বিক্রিয়ার হারের একক, বা মোল পার লিটার মানে হচ্ছে মোলার। ঠিক আছে, এই মোল পার লিটার ইকুয়াল টু মোলার, এম লেখা হয়। আচ্ছা, এখন আসো বিক্রিয়ার হার ধ্রুবক কি জিনিস। এটা হচ্ছে বিক্রিয়ার হার, আর বিক্রিয়ার হার ধ্রুবক এই জিনিসটা কি। আচ্ছা, আমরা যদি ভরক্রিয়ার সূত্র দিকে যদি তাকাই, তাহলে ভরক্রিয়ার সূত্র থেকে আমরা বিক্রিয়ার হার বলতে কি পাই। ভরক্রিয়ার সূত্র থেকে বিক্রিয়ার হার বলতে পাই হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হারটা কি হবে, ওই বিক্রিয়ার সমীকরণকৃত যতগুলা বিক্রিয়ক আছে প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হার কি হবে, সক্রিয় ভরের সমানুপাতিক, সক্রিয় ভরের সমানুপাতিক। ওকে, বিক্রিয়ার হারটা হচ্ছে আমাদের সক্রিয় ভরের সমানুপাতিক, বিক্রিয়ার হার হচ্ছে আমাদের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমরা ভরক্রিয়ার সূত্র থেকে কি পাই, ভরক্রিয়ার সূত্র থেকে পাই বিক্রিয়ার হার, কোন একটা বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। ঠিক আছে, মোল সংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। যেমন দেখো, তাহলে এখানে সক্রিয় ভর বলতে কি বোঝাচ্ছে, সক্রিয় ভর বলতে বোঝাচ্ছে হয় মোলার ঘনমাত্রা না হয় আংশিক চাপ, এই দুটাকে বলা হচ্ছে সক্রিয় ভর। সক্রিয় ভর হচ্ছে কি, মোলার ঘনমাত্রা না হয় আংশিক চাপ, এটা হচ্ছে সক্রিয় ভর। তাহলে দেখো, এটা একটা বিক্রিয়া, তাই না? এখানে এ মোল আছে আর হচ্ছে বি মোল পরিমাণ বি আছে এবং উৎপাদ তৈরি হচ্ছে। তাহলে বিক্রিয়ার হার সমান সমান কি, আমাদের ভরক্রিয়ার সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার সমান সমান হচ্ছে বিক্রিয়ার হার, তাই না? বিক্রিয়ার হার, তাহলে হার সমানুপাতিক কি হচ্ছে, তাহলে আমার কি, এটা এটা কি, বিক্রিয়কের ঘনমাত্রা টু দি পাওয়ার তার মোল সংখ্যা গুণন আরেকটা বিক্রিয়কের ঘনমাত্রা টু দি পাওয়ার তার মোল সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রিয়ার হারের সমানুপাতিক। ওকে, তাহলে বিক্রিয়ার হার সমানুপাতিক, তাহলে সমানুপাতিক তুললে আমাদের একটা ধ্রুবক বসাতে হবে, এটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা ওই সমানুপাতিক চিহ্নটা তুলে যে ধ্রুবক বসাইলাম সেটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক সমান সমান কি হচ্ছে, তাহলে তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কাপ্পা সমান সমান হচ্ছে কি, বিক্রিয়ার হার ডিভাইড বাই কি, এ এ বিক্রিয়কের ঘনমাত্রা গুণন বি বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে, এবং তাদের মোল সংখ্যা তাদের ঘাত হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে তাহলে দেখো, হার ধ্রুবক সমান সমান হার ডিভাইড বাই এদের ঘনমাত্রা। ওকে, তাহলে আমাদের যদি দুটা ঘনমাত্রা যদি 1 হয় তাহলে হার সমান সমান কি, দুটা ঘনমাত্রা 1 গুণন 1। ঠিক আছে, 1 গুণন 1, তাহলে আমাদের হার ধ্রুবক সমান সমান কি,
কোনো একক ঘনমাত্রার বিক্রিয়কের বিক্রিয়ার হারকেই বলা হচ্ছে হার ধ্রুবক। বুঝতে পারছো? তাহলে হার ধ্রুবক কাকে বলে? কোনো একক ঘনমাত্রার বিক্রিয়কের বিক্রিয়ার হারকেই বলা হচ্ছে হার ধ্রুবক। আচ্ছা, তাহলে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে? হার ধ্রুবক কাকে বলে দেখো, একক মোলার ঘনমাত্রায় বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে বলা হচ্ছে সেই বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে তোমাকে আমি এই জিনিসটা বুঝাইলাম যে বিক্রিয়ার হার ধ্রুবকটা কি, কোনো একক, তাহলে মোলার ঘনমাত্রা যদি সবার এক করে হয় কোনো বিক্রিয়কগুলার, তাহলে সেই বিক্রিয়ার হারকেই বলা হচ্ছে সেই বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে। এবং হার ধ্রুবকের বৈশিষ্ট্য কি? হার ধ্রুবকের বৈশিষ্ট্য হচ্ছে যে যদি আমার তাপমাত্রা স্থির থাকে তাহলে হার ধ্রুবক কিন্তু চেঞ্জ হবে না। একটা বিক্রিয়ার যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে ওই বিক্রিয়াতে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা চেঞ্জ করলেও হার ধ্রুবকের কোনো চেঞ্জ হবে না। এটাই হচ্ছে হার ধ্রুবকের বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে হার ধ্রুবকের বৈশিষ্ট্য কি দেখো, একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রায় হার ধ্রুবকের মান সব সময় একটা নির্দিষ্ট মান থাকে। তাহলে নির্দিষ্ট একটা বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রায় হার ধ্রুবকের মান সব সময় নির্দিষ্ট থাকে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে হার ধ্রুবকের মান আমাদের চেঞ্জ হবে। ঠিক আছে? একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়া ভিন্ন হয়, অবশ্যই হার ধ্রুবকের মানও ভিন্ন ভিন্ন হবে। তারপর হচ্ছে কি, বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি হলে তখন ওই বিক্রিয়ার বেগ বা হার বেশি হয়, এবং হার ধ্রুবকের মান কম হলে বিক্রিয়ার হার বেগ কম হয়। ঠিক আছে? তাহলে বিক্রিয়ার হার আর হার ধ্রুবকের মধ্যে পার্থক্যটা পড়ে নিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা লেখচিত্রের মাধ্যমে বিক্রিয়ার হারটা দেখব। দেখো, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, উপরে আমাদের বিক্রিয়ক আর নিচে এটা হচ্ছে আমাদের উৎপাদ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে বিক্রিয়ার প্রথমে পুরাটাই আমার বিক্রিয়ক ছিল, কোনো উৎপাদ ছিল না, উৎপাদ জিরো। যত সময় বাড়তেছে, এটা আমাদের সময়, যত সময় বাড়তেছে তত কি হচ্ছে, বিক্রিয়কের কনসেন্ট্রেশনটা কমতে আসছে, একইভাবে উৎপাদের কনসেন্ট্রেশনটা বাড়তে আছে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। ওকে। এবং এই জায়গাটাতে আমি যদি একটা ট্যান থিটা বের করি, ট্যান থিটা যদি করি, মানে লম্বভাগ ভূমি, তাহলে কি আসবে, ডিএক্স ডিভাইড বাই ডিটি আসবে। ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হারটা হচ্ছে ডিএক্স ডিভাইড বাই ডিটি। এই ডিএক্স ডিভাইড বাই ডিটি এটাকে আমাদের বিক্রিয়ার হার বলে, বা ডিসি ডিভাইড বাই ডিটি এটাকে বলা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। ওকে। অর্থাৎ যে কোনো বিক্রিয়ার হার নির্দিষ্ট নয়। বিক্রিয়ার হার কিন্তু কখনোই নির্দিষ্ট না। ঠিক আছে? বরং সময়ের বিপরীতে মোলার ঘনমাত্রার উপর নির্ভরশীল। বিক্রিয়ার হারটা মোলার ঘনমাত্রার উপর নির্ভরশীল। মোলার ঘনমাত্রা যদি বাড়ে বিক্রিয়ার হার বাড়বে, মোলার ঘনমাত্রা কমবে বিক্রিয়ার হার কমবে। ঠিক আছে? তাহলে আচ্ছা, বিক্রিয়ার হার যদি তোমাকে বের করতে, এগুলো সাধারণত আসে না, বুঝছো? এগুলা ম্যাথ আসে না, এগুলো কখনোই আসে না। দেখো, এ থেকে বি, বিক্রিয়াটিতে এর প্রাথমিক ঘনমাত্রা ছিল এত, এবং বিক্রিয়ার শুরু হওয়ার 5 মিনিট 20 সেকেন্ড পর এর ঘনমাত্রা হ্রাস পেয়ে হলো এত। ওকে। এই সময়ে গড় বিক্রিয়ার হার নির্ণয় করা। তাহলে বিক্রিয়ার হার সমান সমান কি, মোলার ঘনমাত্রার চেঞ্জ ডিভাইড বাই সময়। তাহলে মোলার ঘনমাত্রার চেঞ্জ আমাদের কত হলো, ডিভাইড বাই সময় সেকেন্ডে কত হলো, শেষ। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। আচ্ছা, তারপরে দেখো বিক্রিয়ার ক্রম। ক্রমের সংজ্ঞা। ক্রম জিনিসটা কি, বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম হচ্ছে যে একটা বিক্রিয়া কয়টা বিক্রিয়কের ঘাতের উপর নির্ভর করতেছে, কয়টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করতেছে, এটাকে বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম। ঠিক আছে? মানে ধরে নাও একটা বিক্রিয়াতে তোমার মনে করো দুইটা বিক্রিয়ক আছে, তাহলে এই বিক্রিয়াতে বিক্রিয়ার হারটা কয়টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করতেছে, এটাকে বলা হচ্ছে ওই বিক্রিয়াটার ক্রম।
আচ্ছা, তাহলে দেখো বিক্রিয়ার ক্রমের সংজ্ঞা। বিক্রিয়ার হার নির্ণয়ের পরীক্ষা ভিত্তিক ফলাফল অনুসারে ওই বিক্রিয়ার হার সমীকরণে বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের উপর যেসব ঘাত থাকে তাদের সমষ্টিকে বিক্রিয়ার ক্রম বলে। মানে এটা একটা পরীক্ষা করা পদ্ধতি, যেটা আমরা মানে পরীক্ষা করে পাইছি যে এই বিক্রিয়ার ক্রম এত, কিন্তু সেটা আমরা গাণিতিকভাবে লেখার চেষ্টা করেছি। ঠিক আছে, এখানে কিন্তু কোনো কিছু তুমি মিল পাবে না, জাস্ট তোমাকে মুখস্থ করে রাখতে হবে যে শূন্য ক্রমের বিক্রিয়া কোনটা, তারপরে হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া কোনটা, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া কোনটা, তৃতীয় ক্রমের বিক্রিয়া কোনটা, এটা মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বিক্রিয়ার ক্রম কি? তাহলে বিক্রিয়ার ক্রম হচ্ছে বিক্রিয়ার হার বের করতে আমরা যে এই এক্স আর ওয়াই ইউজ করছি না, যেটা তার মোল সংখ্যা ছিল, ওই মোল সংখ্যার যোগফলই হচ্ছে বিক্রিয়ার ক্রম। ঠিক আছে। আচ্ছা, তাহলে শূন্য ক্রমের বিক্রিয়া। শূন্য ক্রম বিক্রিয়া কি? এই বিক্রিয়াটিকে শূন্য ক্রম বিক্রিয়া বলা হয় কারণ এখানে এই বিক্রিয়াটা কোনো ঘনমাত্রার উপর নির্ভর করে না। ঠিক আছে, বিক্রিয়কের কোনো ঘনমাত্রার উপর এই বিক্রিয়াটা নির্ভর করে না, এই জন্য এটাকে বলা হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া। তারপরে হচ্ছে এন ক্রমের বিক্রিয়া, n ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। প্রথম ক্রমের বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়ার হার, প্রথম ক্রমের বিক্রিয়ার হার একটি বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের উপর নির্ভর করে। ঘনমাত্রা মনে করে এ, ঠিক আছে, তাহলে এর প্রথম ঘাতের উপর নির্ভর করবে। ওকে, তাহলে এর মধ্যে কি আছে তোমার ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড হচ্ছে আমাদের প্রথম ক্রমের বিক্রিয়া। ঠিক আছে, এখানে এই যে ওয়ান আছে না, এটা হচ্ছে আমাদের প্রথম ক্রমের বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়ার হার কত? বিক্রিয়ার হার ইকুয়াল টু মোল পার, বিক্রিয়ার হারের একক তাহলে কি? মোল পার সেকেন্ড। ঠিক আছে, আর হার ধ্রুবকের একক কি? মোল পার সেকেন্ড ডিভাইড বাই একটা মোল। ঠিক আছে, তাহলে কত? মাইনাস ওয়ান। তারপরে হচ্ছে আমাদেরকে N2, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। দ্বিতীয় ক্রমের বিক্রিয়াতে কি হয়? এই বিক্রিয়াটিতে দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলে কারণ এই বিক্রিয়ার হার দুটি বিক্রিয়কের ঘনমাত্রার দ্বিতীয় ঘাতের উপর নির্ভরশীল। ঠিক আছে, ঘনমাত্রার দ্বিতীয় ঘাতের উপর নির্ভরশীল। এমন বিক্রিয়া কি আছে? হাইড্রোজেন, এমন বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া, হাইড্রোজেন আয়োডাইড। তারপর NOCl বিক্রিয়া করে NOCl। ঠিক আছে, NO2 বিক্রিয়া করে NOO2। ঠিক আছে, এই চারটা বিক্রিয়া হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তুমি মুখস্থ করে রাখবে যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া কি। আর দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার আর হার ধ্রুবকের একক কি? পার মোল পার সেকেন্ড। ঠিক আছে, আর তৃতীয় ক্রমের বিক্রিয়া কোনটা? তৃতীয় ক্রমের বিক্রিয়া হচ্ছে এই নাইট্রিক NO। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড ইউজ করে তার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর নাইট্রিক অক্সাইড আর ক্লোরিন ইউজ করে NOCl। ঠিক আছে, এটা তৈরি করে, এটাকে বলে তৃতীয় ক্রমের বিক্রিয়া। এই বিক্রিয়ার হচ্ছে তোমার হার ধ্রুবকের একক কি? পার মোল টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইড বাই এইচ। ঠিক আছে, এটা। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক। এর পরের পড়াগুলো কঠিন, বুঝছো? তোমাকে সামনাসামনি না পড়ালে তোমার বুঝতে পারবে না, একটু কঠিন আছে। তো ওগুলো আমি কালকে, কালকে তো হবে না, শনিবারে গিয়ে পড়াবো।